তাহলে এখানে বললাম যে আমার বাকি ছিল 3, সেই 3-এর মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে মানে 3-এর মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা আছে যেটা 3-এর মধ্যে যায়, সেটা হচ্ছে 2। তাহলে সেই 2-এর নিচে আমরা 1 দিয়েছি এবং বাকি বাম পাশে প্রত্যেকটা নিচে সংখ্যার নিচে আমি 0 0 দিয়ে দিলাম। তাহলে 2-এর মধ্যে গেলে আমার বাকি থাকে কত? বাকি থাকে 1। 3 থেকে 2 বাদ দিলে থাকে 1 এবং সেই 1টা এখানে কোন সংখ্যার মধ্যে যাবে? এই 1 এর নিচেই যাবে। সেক্ষেত্রে এখানে 1 দিয়ে দেবো। তাহলে এই যে সংখ্যাটা পাইলা, এই সংখ্যাটা আসলে 19-এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার, যে 1 0 0 1 1। হ্যাঁ, তোমাদের অনেকে এটা বলতে পারছো। ঠিক আছে, এই নিয়মটা আমি সামনে আরো শেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট এখন দেখানোর জন্য দেখাইলাম আর কি। আমরা এটা আরো শিখবো কিভাবে করা যায় আরো ক্যালকুলেশন সহজ। আচ্ছা দেখো, তাহলে আমরা সংখ্যা পেলাম 1 0 0 1 1। এখানে কয়টা ডিজিট লাগতেছে? 1 0 0 1 1। একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের ডিজিট লাগতেছে 5টা বা বিট লাগতেছে 5টা বিট। ঠিক সেম ভাবে এই সংখ্যাটাকে যদি আমি অক্টালে করতাম তাহলে কি হইতো? তাহলে একটু খেয়াল করে দেখো যে তোমাকে আগে 9-এর অক্টাল নাম্বার দিতে হতো, সেটা আসলে কত? আমরা জানি 7 হচ্ছে 7, সেটা হচ্ছে তুমি 1 0 1 1। তাহলে সেক্ষেত্রে এটা হবে 1 1। 9-এর ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে 1 1, আর 10-এর ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে 1 2। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তাদের যোগফল কত আসবে? 19। সেক্ষেত্রে সেই 19কে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ধরো কিছু একটা আসলো, আমরা এখানে কিছু একটা পাবো। ঠিক সেম ভাবে হেক্সাডেসিমালের যদি আমি ক্যালকুলেশন গুলো করতে চাই, তাহলে এরকম কিছু একটা আসবে। আমার বলার উদ্দেশ্য কি, তুমি যদি এই ক্যালকুলেশন গুলো হেক্সাডেসিমালে করো, তাহলে দেখবা যে 9-এর, আমরা দেখো ডেসিমালে 9-এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার কত? 9। ডেসিমালে 10-এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার কত? সেটা হচ্ছে 8, আমি জানি। তাহলে সেই 9 আর 8 এই দুটো সংখ্যাকে যোগ করলে তুমি পাবা 19, এবং সেই 19-এর হেক্সাডেসিমালে তুমি বের করতে চাও, দেখবা দুইটা বিটেই কাজ হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট দুইটা বিটেই কাজ হয়ে যাবে যোগফল। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে হেক্সাডেসিমালে তুমি যখন যোগ করো, তখন সেই যোগফলটা যদি 15-র মধ্যে থাকে, যোগফলটা যদি 15-র মধ্যে থাকে, তাহলে দেখা যায় সেই যোগফলটাকে রিপ্রেজেন্ট করতে হেক্সাডেসিমালে মাত্র 1 বিট লাগবে। এটা হচ্ছে হেক্সাডেসিমালে। আর যোগফল যদি 15-র মধ্যে থাকে, সেটাকে তুমি যদি অক্টালে রিপ্রেজেন্ট করতে চাও, তোমাকে সেটা ম্যাক্সিমাম কয়টা বিট লাগবে? সেটা হচ্ছে ম্যাক্সিমাম 2 বিট লাগবে। আর সেই 15কেই তুমি যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে তোমাকে এখানে ম্যাক্সিমাম 8টা বিটের মতো লাগবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে কোন জিনিসটা বেশি এফিশিয়েন্ট। আমি যদি কোনো সংখ্যাকে হেক্সাডেসিমালে যোগ করি, তাহলে আমার জন্য সবচেয়ে কম বিট লাগে। ঠিক আছে, তো সেই কনসেপ্টটা ইউজ করে আসলে আমরা একটা জিনিস দেখব, যে কম্পিউটারের কনফিগারেশন। তোমরা অনেকে 32 বিট পিসি নাম শোনার কথা, 32 বিট, 64 বিট, এই জিনিসগুলো শোনার কথা যারা কম্পিউটার ইউজ করো আর কি। ঠিক আছে, বা কম্পিউটার সম্পর্কে টুকিটাকি জানো। তো এই যে 32 বিট আর 64 বিট, এই দুটো জিনিস কি মিন করে কেউ কি বলতে পারবা? 32 বিট মিন করে কোয়ালিটি মিন করে, কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটি, বা অনেকে তোমরা বলতে পারো যে ভাইয়া 64 বিট হচ্ছে বেশি ফাস্ট, বেশি ভালো, আর 32 বিট হচ্ছে একটু পুরাতন। তাহলে আমি এটার বেসিক কারণটা বলি, যে বা 32 বিট কি মিন করে, 64 বিট কি মিন করে। 32 বিট মিন করে তুমি যদি দুইটা সংখ্যাকে যোগ করতে চাও, ঠিক আছে, ধরো এরকম হতে পারে যে তুমি
এরকম চিন্তা করো যে 6 আর 7 এই দুইটা সংখ্যা যোগ করে যোগফল কত আসবে? 13। তোমার কাছে যদি শুধুমাত্র একটা বিট নিয়ে ক্যালকুলেশন করার সুবিধা থাকে বা অবশ্যই তুমি কি করতে পারো, সবসময় একটা বিট নিয়ে ক্যালকুলেশন করতে পারো। তুমি সবসময় একটা বিট নিয়ে ক্যালকুলেশন করতে পারো, তাহলে তোমাকে 6 আর 7 এই দুইটা যখন যোগ করবা, যোগ করে তুমি যে অ্যান্সারটা পাচ্ছ সেটা হচ্ছে দুইটা বিটের। তুমি তো সেই দুইটা বিট লিখতে পারবা না, কারণ তোমার সীমাবদ্ধতা হচ্ছে একটা বিট। তুমি সবসময় একটা বিট নিয়ে কাজ করতে পারো। তাহলে সেক্ষেত্রে যেহেতু অ্যান্সারটা আমার দুইটা বিটে আসছে, অ্যান্সারটা হচ্ছে দুইটা বিটে আসছে, এই জন্য তোমাকে যেটা করতে হবে, এই যোগফলটা বা এই পেছনে যে কাজ, দুইবার কাজ করতে হবে। কারণ তুমি প্রথমে একটা বিট কমপ্লিট করবা, তারপরে আরেকটা বিটের মধ্যে রেজাল্ট দিবা, কারণ তুমি সবসময় এক বিট নিয়ে কাজ করতে পারো। যোগের জন্য তুমি ইনপুটও নিতে পারবা এক বিট, তাহলে দুইটা এক বিট ইনপুট নিয়ে তুমি আউটপুটও এক বিটই দেখাতে পারবা। তাহলে এখানে যেহেতু আউটপুটটা 2 বিট, তার মানে এখানে তোমাকে কাজ করতে হবে দুইবার। বাট এমন যদি হইতো যে তোমার সক্ষমতা হচ্ছে 2 বিটের, তুমি একসাথে 2 বিট নিয়ে কাজ করতে পারো, তাহলে দেখো ইনপুটে তুমি 06 এটা নিতে পারতা, ইনপুটে তুমি 07 এটাও নিতে পারতা, এবং এটার যে আউটপুটটা সেটা হচ্ছে 13, সেটাও তো 2 বিটেরই। তাহলে তোমারটা কাজ কি করতে হচ্ছে? একবার করতে হচ্ছে, একবার করে তুমি অ্যান্সারটা পেয়ে গেছো। আই থিঙ্ক ছোট্ট একটা আইডিয়া পাইছো যে যখন তোমার কম্পিউটারটা এক বিটের, তখন তোমার যদি কাজ করতে হচ্ছে দুইবার, কারণ অ্যান্সারটা হচ্ছে আউটপুট 2 বিটে পাইছো। বাট যখন তুমি 2 বিট নিয়ে কাজ করতে পারো একসাথে, তখন তোমার কাজ করতে হয়েছে কয়বার? একবার। ঠিক সিমিলারলি এখন যদি তুমি 8 বিট করে নিয়ে কাজ করতে পারো, টোটাল 8 বিট নিয়ে কাজ করতে পারো, তাহলে তোমার অ্যান্সারটা যদি 8 বিটে আসে, তাহলে তুমি কি করতে পারবা? একবারই কাজটা করতে পারবা। তো এই 32 বিট কি মিন করে? 32 বিট মিন করে তোমার কম্পিউটার ম্যাক্সিমাম 32টা বিট নিয়ে যোগ করতে পারবে এবং আউটপুট ম্যাক্সিমাম 32টা বিটে দিতে পারবে। কোনো সংখ্যা যদি 32টা বিটের চেয়ে বেশি হয়ে যায়, তখনই তোমার কম্পিউটার কি দুইবার কাজ করবে। ধরো তোমার যে সংখ্যাটা পাইছো রেজাল্ট, সেই রেজাল্ট হচ্ছে 33 বিটের, 33 বিট, তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করতে তোমার কি দুইটা ঘর লাগবে, এখানে 32 বিট দিবা আর পাশে এখানে 1 বিট দিবা, তাহলে সেখানে এখানে দুইবার মানে দুইটা ঘর পাচ্ছ তুমি আউটপুট, মানে তোমার দুইবার কাজ করতে হবে। বাট যদি তোমার কম্পিউটার 64 বিটে কাজ করতে পারতো, তাহলে সুবিধাটা কি হইতো? তাহলে তোমার আর দুইবারে কাজ করতে হইতো না, তুমি ইনপুটও নিবা 64 বিটের, আউটপুটও নিবা 64, মানে দুইটা ইনপুট নিচ্ছ 64 বিটের, এবং তুমি যে আউটপুটটা পাচ্ছ সেই আউটবিট যেই 33 বিট পাইছিলা, সেই 33 বিট 64 বিটের মধ্যেই এটে যাবে। আর এটে যাওয়া মানে তোমার কাজটা একবারে করলেই ইনাফ। ঠিক আছে? তাহলে 62 বিট মানে তোমার কম্পিউটার ম্যাক্সিমাম 32 বিট নিয়ে কাজ করতে পারে, আর তোমার 64 বিট মানে তোমার কম্পিউটার ম্যাক্সিমাম 64টা বিট নিয়ে কাজ করতে পারে। এটা কি ডেসিমাল? হ্যাঁ, কেউ কিছু বলছো? ভাইয়া মানে বিট সংখ্যাটা কি ডেসিমাল সংখ্যা না বাইনারি? বাইনারি। আমরা এখানে বাইনারি নিয়ে কাজ করছি, আমরা এখানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে কাজ করছি। ঠিক আছে? এই জন্য আসলে দেখা যায় যে 64 বিটের কম্পিউটারগুলো ফাস্ট কাজ করে। ঠিক আছে? ধরো অনেক বড় বড় দুইটা সংখ্যা যোগ করতে 32 বিটের যেখানে ধরো 8 সেকেন্ড লাগবে, সেখানে 64 বিটে তার অর্ধেক সময় হয়ে যাবে, 4 সেকেন্ডে কাজটা হয়ে যাবে। এই জন্য 64 বিট আসলে ফাস্ট। হ্যাঁ, বা অনেকে কোয়ালিটি বলো যেটা সেটা। ঠিক আছে? এবং এটা বেশি এক্সপেন্সিভও। হ্যাঁ, 64 বিট হচ্ছে বেশি এক্সপেন্সিভ। কম্পিউটারকে দিয়ে তুমি যত বেশি কাজ করাবা, তত তোমার খরচও বেশি পড়বে, কমপ্লেক্সিটি বেড়ে যাবে। আমরা আমাদের বইতে হচ্ছে তোমার 3rd ইয়ারে আমরা কম্পিউটার ডিজাইন করি।
কম্পিউটার বলতে আমরা আসলে একটা 4 বিট পিসি ডিজাইন করি, এবং সেই 4 বিট পিসি ডিজাইন করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো যে 64 বিটের কম্পিউটার ডিজাইন করা কত কঠিন হবে। আমরা পুরো একটা টান 6 মাস মিলে তোমার 4 বিটের একটা কম্পিউটার ডিজাইন করি, এবং তাও সেই ডিজাইনের মধ্যে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো ছাড়া তেমন বেশি কাজ করতে পারি না এই 4 বিট দিয়ে। তাহলে আমাদের মডার্ন পিসি আসলে কতটা অ্যাডভান্স, ঠিক আছে, অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি কমপ্লেক্স। তো যাই হোক, অনেক বেশি আলোচনা করে ফেললাম পড়ার বাইরে। তো এখন আমরা বোঝা গেল যে যত বেশি বিট পিসি তত বেশি এফিশিয়েন্ট এবং তত বেশি কম সময়ে সে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করতে পারবে, এবং আমাদের কম্পিউটার তত বেশি ফাস্ট হবে। এবার আমি আমাদের যে মেইন আজকে তোমাদের যেটা উদ্দেশ্য ছিল আমার যেটা পড়ানো সেটা দেখাবো। দেখো, এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই নাম্বারগুলো কিভাবে ফর্ম করছে তুমি চাইলেও তোমার নিজের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করতে পারবা। হ্যাঁ, তুমি চাইতেছো যে না আমি সেপ্টাল নামে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করব যেখানে টোটাল ডিজিট থাকবে 60টা, ঠিক আছে, বা পেন্টাল নামে আরেকটা সংখ্যা পদ্ধতি আমি আবিষ্কার করব যেখানে টোটাল ডিজিট হবে 5টা। তুমি এইভাবে আজকে ক্লাসের পরে যে কোনো সংখ্যা পদ্ধতি তুমি আবিষ্কার করতে পারবা এবং তোমার নামে চালাই দিতে পারবা। এটা হচ্ছে আমার সংখ্যা পদ্ধতি, রিফার্স নাম্বার সিস্টেম বা ইমরানস নাম্বার সিস্টেম। যাই হোক, সেটা পারবা আজকের ক্লাসের পরে। দেখো, আমরা প্রথমে দেখব আমাদের দশমিক নাম্বারের কনফিগারেশন। দশমিক নাম্বার কিভাবে শুরু হয়? 0 দিয়ে। এরপরের সংখ্যাটা কত? 1 2 3 করতে 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 কত পর্যন্ত যায়? 9 পর্যন্ত। তাহলে এখানে আমাদের কি সবগুলো মৌলিক ডিজিট ইউজ করা হয়ে গেছে, সবগুলো মৌলিক সাংকেতিক চিহ্ন ইউজ হয়ে গেছে। এরপরে যদি একটা সংখ্যা তুমি লিখতে চাও, সেই সংখ্যাটা কিভাবে লিখবা? সেই সংখ্যাটা আমরা জানি কি করতে হয়, 10, মানে এখানে একটা 1 এখানে একটা 0। এরপরে সংখ্যাটা কিভাবে আসে, যে এখানে একটা 1 এখানে একটা 1, এভাবে করতে করতে সংখ্যাগুলো কন্টিনিউ করতে থাকে, করতে 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 আচ্ছা আমরা এখানে একটা আরেকটা লিখি 1 2 দিই, কন্টিনিউ করতে করতে কত পর্যন্ত আসে? 1 9। এরপরে সংখ্যাটা কিভাবে লিখবো? এরপরে সংখ্যাটা আমরা জানি আবার কি হয়, এখানে 0 এখানে 2 হয়, এরপর 2 দিয়ে 1 2 দিয়ে 2, কন্টিনিউ করতে 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 2 9 এবং ফাইনালি আবার এখানে 0 3। এই সংখ্যাটাকে বা এই অর্ডারটাকে একটু খেয়াল করো, আমরা কি করছি, আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি না? দেখো, তাহলে জিনিসটা কি হয়েছে, যে প্রথমে আমরা মৌলিক ডিজিট গুলা লিখে ফেলছি, সেই মৌলিক ডিজিটটা পার করার পরে পরের সংখ্যাটা কিভাবে হবে, মৌলিক সংখ্যা শেষ হয়ে গেছে 9, এর পরের সংখ্যাটা কিভাবে ফর্ম করছি, সে পরের সংখ্যাটা ফর্ম করার জন্য আমরা কি করছি, সেই মৌলিকের আবার 0 থেকে শুরু করছি, 0 1 2 এরকম করে 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 9 পর্যন্ত গেছি। এবং এখানে আরেকটা কি চেঞ্জ হয়েছে, যে এর পাশে মৌলিক ডিজিটের সেকেন্ড যে ডিজিটটা সেটা ইউজ হয়েছে, যে 1 0 1 1 1 2 এরকম করে করে আসছে। তারপর এখানে এসে যখন আমার ডান পাশে 0 থেকে 9 পর্যন্ত আবার শেষ হয়ে গেছে, এরপরে আমি আবার 0 থেকে 9 পর্যন্ত শুরু করছি, এবং আবার 0 থেকে 9 পর্যন্ত শুরু করার সময় আমি যেটা আমার 1 1 1 ছিল, এরপরে আমার 1 1 দিয়ে মৌলিক ডিজিট গুলো শেষ, এবার আমি 2 2 2 দিয়ে মৌলিক ডিজিট গুলো ডানে লিখছি। তাহলে এই অর্ডারটা যদি ফলো করতে পারো তাহলে তুমি এখন বাইনারি নাম্বারও নিজে নিজে বানাইতে পারবে। দেখো, বাইনারি নাম্বারের সবচেয়ে লোয়েস্ট ডিজিট বা বিট কত? 0। তাহলে পরের সংখ্যাটা কত হবে? 1। আমার মৌলিক ডিজিটের কাজ শেষ, মৌলিক ডিজিট গুলো হয়ে গেছে। তাহলে এরপরে আমি কি করব, এরপরে আমি আবার মৌলিক ডিজিট দেব, এবং সেই মৌলিক ডিজিটের সময় আমার মৌলিক ডিজিটের বাম পাশে কি দিব? 1
আর 1 দিব। 1 আর 1 দিয়ে তার ডান পাশে মৌলিক ডিজিট গুলো ইউজ হয়ে গেছে। এরপরে কি করব, পরের সংখ্যাটা তুমি যদি যেতে চাও তাহলে এইভাবে কন্টিনিউ করবো, আবার 0 1 মৌলিক ডিজিট গুলো শেষ, এবং সেক্ষেত্রে এখানে আবার 1 0 আসবে। এটা একটু সাইডে রাখি, আমি যেটা বুঝানো সেটা বুঝি। অক্টাল নাম্বারটা, অক্টাল নাম্বার অনেকে প্যাচ লাগবে, তাহলে অক্টাল নাম্বারে যদি আমি যাই, অক্টাল নাম্বারে শুরু হবে 0 দিয়ে, এরপরে 1 দিয়ে। আমি বলছি মৌলিক ডিজিট গুলো ইউজ করে ফেলবো, তাহলে মৌলিক ডিজিট কত পর্যন্ত আসবে, এখানে 7 পর্যন্ত আসবে। তাহলে আমাকে একটু বলো এর পরের সংখ্যাটা কি লিখবো আমি, 0 থেকে 7 পর্যন্ত লেখার পরে পরের নাম্বারটা কত হবে অক্টালে? 1 0 আবার 0 রিপিট করবে ডানে, আর বামে কি করবে, প্রথমে 0 0 0 0 ছিল, সবগুলো 0 0 দিয়ে সব মৌলিক ডিজিটের কাজ শেষ, এবার 1 দিয়ে সব মৌলিক ডিজিট লিখবো, 1 দিয়ে 2 লিখবো, 1 দিয়ে 3 লিখবো, এরকম করে করে কন্টিনিউ করে করে 1 দিয়ে সব মৌলিক ডিজিটের কাজ শেষ হয়ে যাবে কোথায়, এখানে 1 7 এ গিয়ে মৌলিক ডিজিটের কাজ শেষ। এর পরের ডিজিটটা হবে এবার 2 দিয়ে আবার মৌলিক ডিজিট, 2 দিয়ে 0, 2 দিয়ে 1, 2 দিয়ে 2, এভাবে। এই জিনিসটা যদি খেয়াল করতে পারো, একটু চার্টটা খেয়াল করো, এই দেখো চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অক্টাল নাম্বারে 1 0 এটা আসলে আমাদের দশমিক নাম্বারে কত, 8। তো তোমাকে যদি কেউ বলে 10 এটা কত, তুমি বলতে পারবা না। এটা আসলে আমাদের ডেসিমালের 10ও হতে পারে, এটা আসলে বাইনারিতে 2ও হতে পারে, এই যে বাইনারিতে 10 মানে হচ্ছে 2। আসলে এটা যদি আবার অক্টালে হয় সেটা আবার হয়ে যাবে কত, ডেসিমালের 10, ঠিক আছে। আর এটা যদি আবার হেক্সাডেসিমালের হয় তাহলে সেক্ষেত্রে এটার ভ্যালু হয়ে যাবে কত, 16। এই একই সংকেত 1 0 সংখ্যা পদ্ধতির উপর ডিপেন্ড করে এক এক রকম মান দেখাচ্ছে। যখন দশমিক, আবার লিখে দিই, দশমিকে এটার মান 10, বাইনারিতে এটার মান 2, অক্টালে এটার মান 8, আর হেক্সাডেসিমালে এটার মান 16। তো আশা করছি যে এই কনফিগারেশনটা যদি বুঝে থাকো তাহলে সেক্ষেত্রে অক্টাল নাম্বারের পরবর্তী যেই ডিজিট গুলো আছে সেগুলো পারবা। তাহলে আমাদের ডেসিমালের 8 মানে হচ্ছে অক্টালের 1 0, ডেসিমালের 9 হচ্ছে এই যে 1 দিয়ে 1, 1 দিয়ে 2, 1 দিয়ে 3, এভাবে করে করে কন্টিনিউ করতেছে। আর তাহলে হেক্সাডেসিমালটা যদি তোমাকে ফর্ম করতে বলে, কিভাবে ফর্ম করলাম, 0 থেকে f পর্যন্ত সবগুলো মান বসালাম মৌলিক ডিজিট। এরপরে যখন নিচে নামতেছি তখন দেখো আমি কত লিখতেছি, আবার 0 লিখবো, আর ডান আমার বাম পাশে 1 দিয়ে দেবো। তাহলে এভাবে কি করবো, 1 দিয়ে সবগুলো মৌলিক ডিজিট আগে শেষ করব, শেষ করে 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 ফাইনালি লাস্ট আমি কত পাবো, 1 দিয়ে ম্যাক্সিমাম যে ডিজিটটা সেটা 1f, এবং সেই 1f এর একটু খেয়াল করে দেখো যে ডেসিমাল নাম্বার কত, ডেসিমাল ভ্যালু কত, 31। তাহলে এভাবে তুমি চাইলে একটা একটা করে 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 যে কোনো নাম্বার সিস্টেমের তুমি লিখতে পারবে সংখ্যাগুলো কন্টিনিউয়াস। তাহলে এখন তোমাদের একটা হোম টাস্ক বা তোমাদের কাছে একটাই, আমি হচ্ছে 5 বেজের একটা সংখ্যা বানাতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাগুলো কিভাবে লিখবো আমাকে একটু কেউ হেল্প করো। 0 থেকে 4, 0 থেকে 4, ভেরি গুড। 0 থেকে আমি আগে 4 পর্যন্ত লিখবো, আবার মৌলিক ডিজিট শেষ, এরপরে আবার মৌলিক ডিজিট লিখবো, কিন্তু তার বামে কি হবে, 1 সেকেন্ড যে মৌলিক ডিজিটটা সেটা। তাহলে 1 0, ভেরি গুড, 1 1 1 2 1 3 1 4, এরপরটা কি লিখবো, 2 0, ভেরি গুড, 2 0 2 1 2 2। তাহলে এভাবে আমি চাইলে যে কোনো সংখ্যাকে মানে যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা আমি বানাতে পারবো। মজার বিষয় হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতির 2 2 এটা আসলে ডেসিমালের কত বলতে পারো কেউ?
কোনো কিছু না দেখে, চার্ট না দেখে। 13 13 সেটা বোঝার ওয়ে হচ্ছে, দেখো তুমি নর্মালি জাস্ট গুনে যাবা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই সংখ্যাটা আসলে ডেসিমালের তোমার আবিষ্কৃত সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে 2। তাহলে এভাবে আমরা কি যে কোনো সংখ্যা পদ্ধতি সংখ্যাগুলোকে লিখে ফেলতে পারবো। আমাদের এখানে সবচেয়ে মোস্ট ইউজড হচ্ছে বাইনারি নাম্বার, এবং সেই বাইনারি নাম্বারের কনফিগারেশনটাও তোমাদের সুন্দর করে সহজে বলে লিখে দিই। ধরো তোমার টোটাল 2টা বাইনারি নাম্বার লিখতে হবে, 0 থেকে শুরু করো, তাহলে 0 এবং 1। পরে আরো কিছু তোমাকে বললো, আরো 2টা বাইনারি সংখ্যা তুমি লেখো, সেই 2টা বাইনারি সংখ্যা কিভাবে লিখবা? আবার 0 1। তোমাকে বলা হলো আরো 4টা বাইনারি নাম্বার লিখো, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে রাইট সাইডে 0 1 0 1 এরকম লিখবা। আরো আরো যদি সংখ্যা লিখতে বলে যে আরো 4টা সংখ্যা লিখো, তাহলে 0, তাহলে আমরা প্রথমে 2টা লিখলাম, পরে 2টা, পরে 4টা, পরে আরো 4টা লিখবো, তাহলে 0 1 0 1। দেখো একদম সুন্দর করে তুমি নিজে লিখতে পারবা। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে এরকম 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এর পরের লাইনে তুমি লিখবা 4টা 0 4টা 1 4টা 0। এরপরে যদি কিছু লিখতে বলে তাহলে 4টা 1। এইভাবে জিনিসগুলো রিপিট করবে। হ্যাঁ, আর এর পরের ঘর, এই ঘরে যদি লিখতে চাও তাহলে 8টা 0 4 5 6 7 8 8টা 0, এরপরে হবে 8টা 1। এরকম করে করে 8টা 1 এর পরে আবার 8টা 0 8টা 1। এভাবে করে করে তুমি চাইলে যতগুলো ইচ্ছা ততগুলো বাইনারি নাম্বার লিখতে পারবা। এই যে 4টা আছে, সেই 4টা দেখলেই আসলে বুঝবে যে সবচেয়ে আমাদের যে এলএসবি আছে, সেই এলএসবি গুলো 0 ছোট করে দিচ্ছি, দেখাচ্ছি যে কিভাবে রিপিট হয়েছে। প্রথম ঘরটা 0 1 0 1 0 1 0 1 0 1, এভাবে সবচেয়ে এলএসবি যেটা সেটা 0 1 0 1, মানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এভাবে রিপিট হয়েছে। আর এর পরের যে ঘর, সেই ঘরে কিভাবে রিপিট হয়েছে, এই যে 2টা 0, তারপরে 2টা 1 2টা 1, আবার 2টা 0, আবার 2টা 1, আবার 2টা 0, আবার 2টা 1, এভাবে রিপিট হবে। ঠিক সিমিলারলি এর পরের ডিজিটটা কিভাবে, 4টা 0, তারপর 4টা 1, এই যে একটা 0 2টা 0 3টা 0 4টা 0, তারপর আবার 4টা 1 পাবা, এই যে একটা 2টা 3টা 4টা 1। ঠিক সিমিলারলি ভেতরে দেখো, এই যে আবার একটা 2টা 3টা 4টা 0, দেখে না 4টা 1। আর এর পরের ঘর যেটা আমি বলছি যে 8টা 0, 1 2 3 4 5 6 7 8, 8টা 0 হবে, দেন 8টা 1 হবে, 8টা 0 যেটা লিখলাম 7 পর্যন্ত, তারপর 8টা 1, এই যে একটা 1 2টা 1 3টা 1 4টা 1 5টা 1 6টা 1 7টা 1 8টা 1। ঠিক আছে, তারপর এইভাবে ভিতরে আবার 8টা 0 8টা 1, এইভাবে সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করা যায় বাইনারি। আজকে আসলে আমার এটাই উদ্দেশ্য ছিল যে তোমাদের কনফিগারেশন গুলো বুঝাই দিব। এখানে আরো অনেক কিছু করা যায়, যে তোমাদের একটা শর্টকাট নিয়ম শিখাইছিলাম মাত্র একটু আগে, মানে কিভাবে 2 4 8 16 ভাবে দিয়ে যে কোনো সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা যায়। এই কনভার্সন গুলো আমি সামনে আরো দেখাবো। আশা করছি আমাদের সাথে থাকবা, আমাদের বাইনারি স্কুলে গ্রুপে থাকবা, সেখানে দেখবা। আজকের ভিডিওটা আমি অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বাইনারি 01 স্কুল, সেই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আশা করছি যারা দেখার বা এখনো কনফিউজ আছে বা যারা রিভাইজ করতে চাও তারাও ইউটিউব থেকে দেখে নেবে। হ্যাঁ, আরেকবার দেখে নিলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমরা বাসায় নিজে চিন্তা করলেও আসলে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আশা করছি ক্লাসটা ভালো লাগছে। তোমাদের কারো কিছু বলার আছে?
কেউ কিছু বলতে চাও? হ্যাঁ ভাইয়া, জি ভাই আমি বলতে চাই। হ্যাঁ বলো, অবশ্যই বলতে পারো। আচ্ছা ভাইয়া, আপনি যে নাম্বার চারটা শেখালেন, অক্টাল, ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল যেগুলো আছে, এগুলোর হুম, সাথে হুম। আপনি বলেন আরেকটা নিজের নাম্বার ক্রিয়েট করার জন্য। আরেকটা হ্যাঁ, নতুন নাম্বার কি ক্রিয়েট করার কোনো প্রয়োজনীয়তা আছে, নাকি এই চারটা দিয়ে পৃথিবীর যত নাম্বার আছে এগুলো সব সমস্যা আছে সব সমাধান করা যায়? সবকিছু এগুলো দিয়ে সমাধান করা যাবে, ইভেন সবকিছু ডেসিমাল নাম্বার দিয়েও করা যাবে। বাট ওই যে বললাম যে এক একজনের কি কিছু সুবিধা সুবিধা দেখতে হবে তোমার। কম্পিউটার যেমন সে শুধু 0 আর 1 দিয়ে ক্যালকুলেশন করে, তাহলে তার জন্য বাইনারি নাম্বারটা ক্যালকুলেট করা সহজ, এই জন্য সে বাইনারি নাম্বার ইউজ করে। আর আমাদের মানুষের জন্য দশমিক নাম্বারটা সহজ, এই জন্য আমরা দশমিক নাম্বারটা ইউজ করি। আর অক্টাল আর হেক্সাডেসিমাল নাম্বারটাকে বাইনারিটাকে এফিশিয়েন্ট করার জন্য ইউজ করা হয়েছে। জি ভাইয়া, ধন্যবাদ। মূলত মূলত দশমিক আর বাইনারি এই দুইটা দিয়ে সবকিছু কাজ করে ফেলা সম্ভব, ঠিক আছে। আর বাকি যে দুইটা অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই দুইটাকে বাইনারি নাম্বারটাকে কিভাবে এফিশিয়েন্টলি কম জায়গা ইউজ করে করা যায় বা রিপ্রেজেন্ট করা যায়, সেটা করার জন্য এই অক্টাল আর হেক্সাডেসিমাল ইউজ করা হয়েছে। দ্যাটস ইট। এনিথিং এলস? আর কেউ? ভাইয়া আপনার পেইড ক্লাসগুলো কিভাবে করাবেন সেগুলো যদি একটু মানে গ্রুপে বা এখানে বলে দিতেন তাহলে ভালো হতো। আজকে কালকের মধ্যে পেয়ে যাবা। হ্যাঁ, আমাদের ডিটেলস বাইনারি স্কুলে ওখানে পোস্ট করা হবে, ঠিক আছে। ডিটেলসটা পেয়ে যাবা। আমাদের আর হচ্ছে 4টা ক্লাস বাকি ফ্রি। শুক্রবারে 2টা হবে, সোমবার আর হচ্ছে বুধবার আরো 2টা ক্লাস হবে। তো এই 2টা ক্লাস হওয়ার পরে মোটামুটি তোমরা আইডিয়া পেয়ে যাবা যে অনলাইনে কিভাবে ক্লাস করে। হ্যাঁ, তো আমি মনে করছি যে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি যেভাবে পড়াই, যে একদম বই থেকে ছবি তুলে এবং আইপ্যাডে দিয়ে পেন্সিল দিয়ে এইভাবে পড়ালে আমার মনে হয় অনেক এফিশিয়েন্ট হয়। হ্যাঁ, অনলাইন যেই অন্যান্য ক্লাসগুলো আছে যে বোর্ডে করায়, ঠিক আছে, ওটার থেকে আমার ক্লাসটা আমি মনে করি অনেক বেশি বেটার। এবং যদি তোমাদের বাসায় নেট কানেকশনটা ভালো থাকে, যারা ওয়াইফাই ইউজ করছো বা মোবাইল ডেটা ইউজ করে, যাদের কাছে এই জিনিসটা আর কি অ্যাভেলেবল, হ্যাঁ, নেট জিনিসটা অ্যাভেলেবল, তারা যদি মনে করো, আমার মনে হয় যে এই ক্লাসটা তোমাদের যে নর্মাল ক্লাস, কোচিং এর ক্লাস হোক, সেখানে আসা যত সময় নষ্ট হয়, কলেজে বা কোচিং এ অনেক সময় অনেক আশেপাশে সময় নষ্ট হয় আর কি, সেক্ষেত্রে সেই সময়টা নষ্ট হবে না। এবং যেহেতু আমি পিডিএফ দিয়ে দিব পেইড ক্লাসে, তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি এফিশিয়েন্ট হবে। এবং আই থিঙ্ক আসলে আমার ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝবা আর কি, যদি করো আর কি, ইন ফিউচার যদি কন্টিনিউ করো। আচ্ছা, ঠিক আছে। আর এই তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো থ্যাংক ইউ সো মাচ, আগামী ক্লাসে দেখা হচ্ছে। জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। বলছি ভাইয়া আপনার পেইড ক্লাস মানে 4টা সাবজেক্টের জন্য কয় টাকা করে পেইড করতে হবে, এটা একটু যদি বলেন। ডিটেলস আমি এখনই বলতে পারছি না, তো তোমাকে বললাম যে আমাদের গ্রুপে হবে সবকিছু, ঠিক আছে। তো তুমি গ্রুপে একটু দেখবা। হ্যাঁ, তো থ্যাংক ইউ। জি।